বাতাস থমকে গেছে, আকাশে গর্জন করছে মেঘ, অন্ধকার ঘনিয়ে আসছে দ্রুত। রাজকুমারী রোহিণী প্রাণ ভয় ছুটছে, মাথার মুকুট পড়ে গেছে কোথায়, পায়ে জুতো নেই, শরীর জুড়ে আঁচড়ের দাগ, কাপড় ছেঁড়া, তবুও সে দৌড়াচ্ছে। পেছনে মন্ত্রী সৈন্যরা, তাদের হাতে তরবারি, চোখে নৃশংসতার দীপ্তি। কয়েক ঘন্টা আগে সে ছিল সিংহাসনের উত্তরাধিকারী, অথচ এখন প্রাণ বাঁচানোর লড়াইয়ে বনে ঢুকে পড়েছে। রাজার প্রধানমন্ত্রী হেমচন্দ্র বহুদিন ধরে ষড়যন্ত্র করছিল, অবশেষে আজ সে তার চক্রান্ত বাস্তবায়ন করেছে। রাজাকে বন্দি করেছে আর রাজপ্রাসাদ দখল নিয়েছে। রোহিণীর ভাগ্য ভালো ছিল, এক বিধ্বস্ত দাসীর সাহায্যে কোনো মতে পালাতে পেরেছে, কিন্তু এই জঙ্গল এখন অজস্র বিপদ। রোহিণীর দিশেহারা মনে শুধু বাবার চিন্তা। রাজা অসহায় অবস্থায় বন্দি, তাকে বাঁচানো দরকার, কিন্তু কিভাবে? হঠাৎ পেছন থেকে চিৎকার, সামনে গিয়েছে, ধরে ফেলো! রোহিণী আরও গভীরে ছুটল। সামনে লতাপাতা, কাঁটা ঝোপের মাঝে এক ফাঁকা জায়গা, সেখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। তার সামনে বিশাল এক অজগর, তীক্ষ্ণ চোখ, সাপের ফোঁস আওয়াজ। রোহিণী জমে গেল, প্রাণ বাঁচানোর সব আশা শেষ হয়ে এলো মনে হলো। ঠিক তখনই বনের গভীর থেকে ছুটে এলো এক তরুণ। সে লাফিয়ে এসে দাঁড়ালো অজগরের সামনে, তার হাতে লম্বা এক বর্শা, পরনে অদ্ভুত পশমের তৈরি পোশাক। পিছু হটো রমণী, ওর সঙ্গে আমি সামলাবো। তরুণটির নাম অর্ঘ্য, এই অরণ্যের এক গোপন গোষ্ঠীর সদস্য। বহুদিন ধরে বনে তাদের বাস, বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। অর্ঘ্যের হাতের বর্ষা চকিতে বিদ্যুতের মতো নেমে এলো। এক নিখুঁত আঘাতে অজগর পিছিয়ে গেল, কিন্তু তাতেই শেষ নয়। হঠাৎ একদিক থেকে গর্জন করে ছুটে এলো একটি বাঘ। অর্ঘ্য দুপা পিছিয়ে এসে রোহিণীকে আড়াল করলো। তাদের সামনে এখন দুই বিপদ। এই মুহূর্তে ঝড় ওঠা শুরু করলো, মেঘের গর্জনে বাঘ থমকে গেল। সেই সুযোগে অর্ঘ্য তার বিশেষ শীষ বাজালো। গাছের ডাল থেকে নেমে এলো তার প্রশিক্ষিত ঈগল বৃহন্ননালা। ঈগলটির ডানার ঝাপটায় বাঘ ভয় পেয়ে সরে গেল। সব বিপদ আপাতত কেটে গেল। অর্ঘ্য বলল, এখানে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে, আমার আশ্রয়ে চলো। অর্ঘ্যের আশ্রয় গভীর জঙ্গলের এক প্রাকৃতিক গুহা। গুহার চারদিকে বন্যা ফুলের বাগান, কাছেই একটি ঝর্ণা, সেখানে কয়েকজন তার গোত্রের মানুষও থাকে। রোহিণী ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। চোখ মেলতেই অর্ঘ্য তার সামনে বসে রয়েছে। তুমি কে? জিজ্ঞেস করল রোহিণী। অর্ঘ্য শান্ত স্বরে উত্তর দিল, আমি অর্ঘ্য, অরণ্যবাসী। বাইরের রাজ্যের মানুষের থেকে আমরা আলাদা, কিন্তু তোমার চেহারা বলছে তুমি রাজবংশের কন্যা। রোহিণী সব খুলে বলল, কিভাবে মন্ত্রী হেমচন্দ্র রাজাকে বন্দি করেছে, কিভাবে সে পালিয়ে এসেছে। অর্ঘ্য মনোযোগ দিয়ে শুনল, তার চোখে ভ্রুকুটি। অত্যাচারীর হাত থেকে রাজাকে বাঁচানো দরকার, কিন্তু শুধু সাহস দিয়ে নয়, দরকার জ্ঞান। তার জন্য তোমাকে এক বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করাতে হবে। কে তিনি? তিনি হলেন এই অরণ্যের প্রাচীনতম সাধু, ত্রিলোকেশ্বর মহারাজ। কেউ বলে তিনি অলৌকিক শক্তির অধিকারী। অনেক বছর ধরে তিনি মানুষের দুঃখ মোচন করেন। তার পরামর্শ আমাদের পথ দেখাবে। পরদিন সূর্য ওঠার আগেই তারা রওনা দিল। পথ ভয়ঙ্কর, মাঝে মাঝে বিষাক্ত সাপ, মাঝে হঠাৎ হঠাৎ ডাকে বুনো হাতির দল। ঘণ্টা দুয়েক হাঁটার পর তারা পৌঁছালো জঙ্গলের গভীরতম স্থানে। সেখানে এক প্রাচীন বটগাছ। বটগাছের শিকড় নেমে এসেছে মাটিতে, যেন সাপের মতো পেঁচিয়ে আছে। সেই শিকড়ের নিচে ধ্যানস্থ বসে আছেন এক বৃদ্ধ, গা ভর্তি সাদা ধুতি, কপালে ত্রিপুণ্ড, হাতের জপমালায় মন্ত্র পাঠে রত। অর্ঘ্য মাথা নত করে বলল, প্রণাম গুরুদেব, আমরা সাহায্য চাই। সাধু ধীরে চোখ মেললেন, গভীর শান্ত দৃষ্টি। রোহিণীর দিকে তাকিয়ে বললেন, রাজকন্যা রোহিণী, তোমার আগমন পূর্ব নির্ধারিত। তোমার রাজ্যে অন্ধকার নেমে এসেছে, কিন্তু আলো এখনও নিভে যায়নি। রোহিণী কাঁদতে কাঁদতে সব খুলে বলল। ত্রিলোকেশ্বর ধীরে মাথা নাড়লেন। মন্ত্রীর পতন চাইলে প্রথমে তার গোপন দুর্বলতা জেনে নিতে হবে। সে কেবল রাজাকে বন্দি করেনি, সে রাজপ্রাসাদের গুপ্ত সিন্দুক থেকে মণিমন্ত্র রত্ন চুরি করেছে।
এই রত্ন তাকে অলৌকিক শক্তি দিচ্ছে। এই রত্ন ছাড়া সে দুর্বল। কিন্তু গুরুদেব, রত্নটি কোথায়? অর্ঘ্য জিজ্ঞেস করল। প্রাসাদের নিচে গোপন সুড়ঙ্গে লুকিয়ে রেখেছে। তবে সেই গুহায় প্রবেশের চাবি আছে শুধুমাত্র তার বাহুর স্বর্ণ ব্রেসলেটে। সাধু হাত তুলে বললেন, এই পথ কঠিন, শত্রুর চোখ এড়িয়ে প্রবেশ করতে হবে। তোমরা প্রস্তুত হও, আর মনে রেখো, দুঃসাহসের থেকেও বড় শক্তি হলো সততা আর ধৈর্য। রোহিণী আর অর্ঘ্য পরিকল্পনা করল, রাতে তারা রাজপ্রাসাদে ফিরে যাবে গোপন পথে। অর্ঘ্যর গোত্রের যোদ্ধারা এসে মিশে গেল তাদের সঙ্গে। অন্ধকার রাত, মেঘঢাকা চাঁদ, হালকা বৃষ্টি শুরু হয়েছে। প্রাসাদের পিছনে এক পুরনো শুকনো খাল, সেই খাল ধরে গোপন প্রবেশ পথ। চুপিসারে তারা ভিতরে ঢুকে পড়ল। সৈন্যরা মন্ত্রীর নতুন আদেশে মত্ত, কেউ টের পেল না। অর্ঘ্য নিঃশব্দে পিছনে থাকা দুই প্রহরীকে অচেতন করল। রোহিণী বাবার ঘরে ছুটল। রাজার হাত পা বাঁধা, তাকে মুক্ত করা হলো। রাজার চোখ মেলে মেয়েকে দেখে আবেগে ডুবে গেলেন। বাবা, সময় নেই, এবার শেষ কাজটি করতে হবে। এদিকে মন্ত্রী হেমচন্দ্র জানতে পেরে দলবল নিয়ে ছুটে আসছে। রোহিণী আর অর্ঘ্য দ্রুত মন্ত্রীর ঘরের দিকে এগোলো। মন্ত্রীর বাহুর স্বর্ণ ব্রেসলেট এক সাহসী যোদ্ধা লড়াই করে ছিনিয়ে আনলো। ব্রেসলেটের চাবি দিয়ে তারা খুলে ফেলল গোপন কক্ষের দরজা। ভিতরে মণিমন্ত্র রত্ন। সেটি দখলে নিতেই কক্ষ কাঁপতে শুরু করলো। ততক্ষণে মন্ত্রী এসে উপস্থিত। তার হাতে সেই অলৌকিক শক্তির অবশিষ্টাংশ। চোখে রক্তবর্ণ হয়ে উঠেছে। তোরা সবাই মরবি, গর্জে উঠল সে। কিন্তু রত্নের শক্তি হারিয়ে মন্ত্রীর শরীর দুর্বল হতে থাকলো। অর্ঘ্য লাফিয়ে উঠে তার হাতের অস্ত্র ছিটকে ফেলে দিল। মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়ল। রোহিণী দৃঢ় গলায় বলল, প্রজাদের রক্তে যারা সিংহাসন চায় তাদের জায়গা কারাগারে। ভোরের আলো ফুটল। রাজা মুক্ত। প্রজারা উল্লাসে ফেটে পড়ল। রাজাকে পুনরায় সিংহাসনে বসানো হলো। ত্রিলোকেশ্বর সাধুও প্রাসাদে এলেন। রাজা তাকে প্রণাম করে বললেন, আপনার আশীর্বাদ ছাড়া এই জয় সম্ভব হতো না। অর্ঘ্যর দিকে তাকিয়ে রাজা বললেন, আমাদের রাজকন্যার প্রাণ রক্ষা করেছ তুমি, আমার রাজ্যের গর্ব তুমি। কিছুদিন পর রাজা নিজে তাদের বিয়েতে সম্মতি দিলেন। রাজকুমারী রোহিণী আর অর্ঘ্যর শুভ বিবাহ অনুষ্ঠিত হলো রাজপ্রাসাদের প্রাঙ্গণে। বনের মানুষ আর প্রাসাদের মানুষ মিলে নতুন বন্ধনের শুরু হলো। অন্ধকারের পরে আলো ফিরে এলো। তো বন্ধুরা, এই ধরনের গল্প তোমরা যদি শুনতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। আপনার দিন ভালো হোক।